সৌদামিনী মালো, শওকত ওসমান। লেখক পরিচিতি: শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার সাহিত্যিক নাম। তার জন্ম 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংপুরে। বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক শওকত ওসমানের সাহিত্যকর্ম তার তীক্ষ্ণ, সমাজ সচেতন ও প্রগতিশীল ভাবধারার শৈল্পিক ফসল। শওকত ওসমান দীর্ঘদিন সরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন। শিক্ষকতার আগে তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। শওকত ওসমান গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, রম্য রচনা, অনুবাদ ও শিশুতোষ রচনা সহ 80টিরও বেশি বই লিখেছেন। তার রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনি আদম, জননী, কৃতদাসের হাসি, চৌর সন্ধি, রাজা উপাখ্যান, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, জাহান্নাম হইতে বিদায় ইত্যাদি উপন্যাস, পেজরাপোল, প্রস্তর ফলক, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি ছোট গল্প গ্রন্থ, কৃতদাসের হাসি তার ব্যাপক আলোচিত একটি উপন্যাস। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1998 খ্রিস্টাব্দের 14ই মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। একটু দাঁড়াও, আমার বন্ধু নাসির মোল্লা কোর্টের প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে হাতে হ্যাচকা টান দিয়ে বললে, কি ব্যাপার? ব্যাপার আছে, কোর্টের পেছনে একটা শব্দ শোনা যাচ্ছে, দেখে আসা যাক। আমার তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, খাজনা সংক্রান্ত একটা মামলা ছিল তার পরের দিন, নচেত এখানে এই টন্নি দালাল উকিল মোক্তারের দঙ্গলে আর এক তিল দাঁড়াতে মন চায় না। কিন্তু আমার মামলায় তদবির, যুক্তি, পরামর্শ উকিলের দরদস্তুর নাসিরই করে। এদিকে আমার মগজ দৌড়ায় না, অগত্যা মোগলের সঙ্গে খানা খেতে হয়। আমার আরো আপত্তি ছিল অন্য কারণে। আদালতের পেছনে যাওয়া কতটা বিলাত ঘুরে মক্কা আসার মতো। কোর্ট টিলার উপর, পেছনে যেতে হলে এক ধাপ নিচে নেমে আবার উপরে উঠতে উঠতে জান খারাপ, রীতিমতো হাঁপানি ধরে যায়। তবু নাসিরের অনুরোধ এড়াতে পারলাম না। আমরা দুজনেই চাকরি থেকে রিটায়ার করেছি, এখনো সংসারের গেরো কাটেনি, আর সময় কাটবে কি করে? কিছু না কিছু কাজে লেগে থাকতেই হয়। নাসির পাকাপোক্ত লোক, তার হাতে হাত সঁপেই আমি নিশ্চিন্ত। এই ক্ষেত্রে আর ঘাড় বাঁকিয়ে জোয়ালের ভার আরো বাড়াতে রাজি নই। কিন্তু টিলা পথে যথারীতি নেমে আবার উপরে ওঠার সময় তামাশা দেখা গেল। আদালতের পেছনে এক ফালি মাঠের ওপর বেশ ভিড় জমে গেছে একটা পাদ্রীকে ঘিরে। যীশু খ্রিস্টের সেবকটিকে আমরাও দেখতে পাচ্ছি। সামনে টাক পড়া মাথা, ফর্সা লম্বাটে চেহারা, গলায় ক্রস ঝুলছে। এ তো আমার চেনা লোক, ব্রাদার জন। নাসির হঠাৎ বলে উঠল। আমরা ক্রমশ উপরে উঠছি। ধাপে ধাপে পা ফেলতে ফেলতে নাসির উচ্চারণ করে, আরে তুমি চিনবে না, এ হচ্ছে ব্রাদার জন। একবার কেরোসিন ব্ল্যাক মার্কেট করার অপরাধে আমার কোর্টে বেটা কাঠগড়ায় দাঁড়িয়েছিল। পরে সে কাহিনী বলবো, এখন পা চালাও। দুজনে হাঁপিয়ে উঠছিলাম। বৃদ্ধকালে পাহাড় চড়া অত সহজ নয়। অকুস্থলে দেখা গেল লোকজন কম জমেনি। ব্যাপার কি? ব্রাদার জন তখন চিৎকার করছে, এই সম্পত্তি খুব ভালো আছে, ভ্যারি গুড, ভ্যারি গুড। আমরা দুই কৌতূহলী দর্শক গেজ গেজ ভিড়ের কিনারায় দাঁড়িয়ে শুনতে লাগলাম। পাদ্রী হাঁকছে। দর্শক মন্ডলী। আমি তখন নাসিরকে বললাম, বেশ বাংলা বলে তো। বহুদিন এদেশে আছে, বলবে না কেন? নাসির জবাব দিয়েই আবার পাদ্রির উপর চোখ ফেললো। পাদ্রী হাঁকতে লাগলো, দর্শক মন্ডলী, এই সম্পত্তি খুব ভালো সম্পত্তি আছে। এক প্লটে 12 কানি জমি, পুকুর, আরো আছে 3 একর জমির ওপর বসত বাড়ি, পুকুর, গাছপালা, 10টা নারিকেল গাছ, লিচু গাছ 5টা, আরো ফলের গাছ আছে। এখন নিলাম ডাকা হবে। প্রস্তুত? ব্রাদার জন দম নিল। কৌতূহলী শ্রোতা দর্শক এবার উৎকর্ণ। একজন নেপথ্যে জানতে চাইল, সম্পত্তি কার? এই সম্পত্তির মালিক হচ্ছে সৌদামিনী মালো সেস্টার। আজব নাম। পাদ্রী ব্যঙ্গ স্বর শুনে আরো বিনয় সহকারে ঈষৎ জোর গলায় বলে উঠল,
সৌদামিনী মালো চার্চের সিস্টার, বহেন ভাগ্নি ছিলেন। তিনি 1 মাস হয় মারা গেছেন। চার্চ তার সম্পত্তি নিলাম করছে। শ্রোতাদের মধ্যে এবার একটু চাঞ্চল্য দেখা যায়, কারণ আকাশে রোদ্দুর বেশ নির্দয়। হঠাৎ গরম পড়ছে। নেপথ্যে একজন বললে, সাহেব জলদি করো। অলরাইট, উচ্চারণের পর ব্রাদার জন হেঁকে উঠল। সৌদামিনী মালো, সৌদামিনী মালো তারই সম্পত্তি এবার নিলাম শুরু হবে। আমাদের পয়লা ডাক 5,000। তারপর আপনারা বিডিং করুন। হাইস্ট বিডার উচ্চতম মূল্যে যিনি ডাকবেন তিনিই পাবেন। পাদ্রীর সঙ্গে দুজন কুলি শ্রেণীর যুবক ছিল। তাদের দিকে চোখ ইশারা মতো একজন হেঁকে উঠল, 5,000, 5,000, 5,000। তার ডাকের মধ্যে জনান্তিকে একজন ডাক দিলে, 5,500। পাদ্রীর সহকারী হাঁকলে, 5,500। আর কেউ ডাকবেন? কিন্তু আর কারো হাঁক ডাক শোনা যায় না। অবশ্যই দর্শক মধ্যে গুজগুজুনি চলছে নানা কথা। পাদ্রী সহকারী আবার হাঁক দিলে, 5,501, 5,502। হঠাৎ একজন ডাক বাড়ালে, 6,000। ভেরি গুড, ব্রাদার জন বলে উঠল। তার সহকারী 6,000, 6,000 রবে আরো কয়েকবার হাঁক দিলে শেষে আর একজন ডাকিয়ে বাড়ালো। সে 7,000 দাম তুলে দিল। আমরা বেশ মজা দেখছিলাম, কিন্তু বাড়তি টাকা তো নেই। পেনশনে যে কটা টাকা পাই তা দিয়ে কোনো রকমে সংসার চলে, নচেত এত বড় সম্পত্তি পাওয়া যেত। বড় আফসোস হতে লাগলো। দাঁড়িয়েছিলাম সম্পত্তি কোনো ভাগ্যবানের পাতে যায় তা দেখার জন্য। নিলাম জমে উঠলো কিছুক্ষণের মধ্যে, কিন্তু 9,000-এর পর আর দাম শতে শতে লাফ দিয়ে যায় না। একজন ডাকলে 9,950, আরো 50 টাকা বাড়লো, 10,000। পাদ্রী সহকারী হাঁক দিতে লাগলো, 10,001, 10,002। তারপর সে স্তব্ধ। জনতা নীরব। 3 বলার আগে একজন মাত্র 25 টাকা যোগ দিলে, 10,025। ওদিকে রোদ্দুর বাড়ছে। বৃদ্ধকালে তবু কেন দাঁড়িয়েছিলাম আজ বলতে লজ্জা নেই। হয়তো সম্পত্তির লোভে। ক্ষুধার্ত কালে ভদ্রে অপরের খাওয়া দেখেও নাকি শাস্তি পায়। ক্ষুধার্ত কালে ভদ্রে অপরের খাওয়া দেখেও নাকি শান্তি পায়। শেষ পর্যন্ত আরো 75 টাকা দাম বাড়লো, অর্থাৎ 10,100। বোঝা গেল নিলাম ডাকিয়েদের পকেট শুকিয়ে যাচ্ছে। রস নাদারত, যিনি শেষ 25 টাকা বাড়িয়েছিলেন, ভিড়ে তাকে দেখা গেল না, তবে হাত নাড়ছিল সে অপরের কাঁধের উপর থেকে। পাদ্রী সহকারী হাঁক দিলে, 10,101, 10,102। সে থামলে। তারপর 5-6 মিনিট কেটে গেল, আর 3 উচ্চারণ করে না সে। এবার লোকটাকে দেখলাম, সে যে 10,000-এর ওপর 100 বাড়িয়েছিল, মাঝবয়সী লোক, কিন্তু বুড়ো বুড়ো ঠেকে। প্যান্ট কোট টাই সমন্বিত, মাথায় মখমলের টুপি। বাজি মেরে দিয়েছে এই ভাব চোখে মুখে। কতক্ষণ আর নিলাম? ঘর চুপ থাকতে পারে, কিন্তু 3 আর উচ্চারিত হয় না। দর্শক অধৈর্য, সেও জবাব চেয়ে বসলো। এখন বেশ মজা বেঁধে গেছে। কৌতূহলী দর্শক তাই দাঁড়িয়ে থাকে, রোদ্দুর সত্ত্বেও নড়ে না। ব্রাদার জনের মুখের দিকে তাকাই। সেখানে কালো আর ফিকে সবুজ রং খেলা করছে মুহূর্তে মুহূর্তে। কিন্তু একটা কাশি দিয়ে হঠাৎ অপ্রতিভ হয়ে উঠে সে হাঁক মারলে, দর্শক মন্ডলী। কৌতূহল আরো বেড়ে যায়। নিলামদাতা এবার কি করবে? ব্রাদার জন মুখ খুললে যেন গির্জার পুলপিট অর্থাৎ প্রচার বেদি থেকে সারমান দিচ্ছে এমন কণ্ঠস্বর। ভ্রাতৃগণ, আজ নিলাম এখানেই রইত থাকবে। আগামী কল্য পুনরায় ডাকা হবে। আজ লোক খুবই কম, কাল 10,100 হইতেই আরম্ভ হইবে। আমেন। দর্শকদের মধ্যে অনেক গুলতানি শুরু হলো, আর টুপি পরা সেই শেষ পোচ মারা নিলাম শিল্পী তো রেগেই খুন। ব্রাদার জনের চারদিকে জটলা পেকে গেছে। সেখানে ভদ্রলোক জোর গলায় বলছে, দিস ইজ শেয়ার হিপোক্রেসি, এটা জোচ্চুরি ইত্যাদি। আমার কৌতূহলের মাত্রা আরো বেড়ে গিয়েছিল। ভিড়ের সান্নিধ্য এই ক্ষেত্রে আরামদায়ক। আমি তাই পা বাড়াই। নাসির আমার হাত ধরে হ্যাচকা টান মেরে বললে, আরে ভিড়ে সেদিও না, একটু মজা দেখে যাই। মজা দেখে আর কাজ নেই, যা গরম, সর্দি গর্মি হয়ে মরবো, চলো বাড়ি যাই। একটু দেখে যাই না? দেখে কাজ নেই, আমার কাছ থেকে সব বৃত্তান্ত শুনে নিও। আকাশ সূর্য তখন দোজখের পিণ্ড বললেই চলে। আমি নাসিরের কথা মেনে নিলাম। আবার চড়াই উতরাই ওঠা নামার ব্যাপারটা এমন কষ্টকর।
নাসির হেসে বললেন, আরো মজা দেখতে গেলে আমাদের মাজা ভেঙে যেত। রসিকতার দিকে আমার খেয়াল ছিল না। আমি বললাম, নাসির ব্যাপার কি? সে বেশ মাথা দুলিয়ে হঠাৎ ব্যঙ্গ আর ক্রোধা মাখানো এক রকমের হাসি ছাড়িয়ে শেষে মুখ খুললো, বাবা, এর নাম ব্রাদার জন। "হুম, জন? হ্যাঁ, ও এক জন বটে। আমার কোর্টে কেরোসিন ব্ল্যাক মার্কেটের দায়ে অভিযুক্ত। আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট হ্যাভ ইউ টু সে, তোমার কি বলার? জন জবাব দিল, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, উদ্দেশ্য দিয়েই উপায়ের বিচার করা উচিত। আমি ব্ল্যাক মার্কেট করিয়াছি ভিক্ষুকদের লঙ্গরখানায় ভাত প্রদানের জন্য। অপরাধ স্বীকার করলে? হ্যাঁ, প্রথম অপরাধ তাই ছেড়ে দিলাম, কিন্তু বেটা পাকা বদমাস। আজ দেখলে না কিভাবে ম্যানেজ করলে? কি ম্যানেজ? ওই সম্পত্তির দাম কমসে কম 25,000, 10,000-এ ছাড়তেই পারে না। নাসির আমার দিকে মুখ কুঁচকে চোখ নাকচিয়ে জনের বাহাদুরির অবস্থাটা ফোটাতে চাইলে, কিন্তু সৌদামিনী মালের সম্পত্তি আর নিলাম করছে ব্রাদার জন, এ ব্যাটারটা কি? নাসির তার সাদা চুল মাথা দুলিয়ে চোখের কোণায় হাসি মাখিয়ে জবাব দিলে, সেটাই তো মজা। মজা? শোনো, সে অনেক কথা। ব্রাদার জনের মতো চিজকে ব্যাখ্যা করতে গেলে অনেক বয়ান প্রয়োজন। তো বয়ান করো। বেলার দিকে খেয়াল আছে? খেয়ে দিয়ে এসো সন্ধ্যায় আমার বাড়ি, তখন সব সবিস্তারে বলবো ব্রাদার জন সৌদামিনী মালোর উপাখ্যান। না, অত দেরি করতে পারবো না। খেয়ে একটু জিরিয়েই বিকালে আসছি। বিকেলের চা তোমার ওখানেই খাবো। বেশ। কথায় কথায় আমরা রাস্তায় এসে পড়েছি, উতরাই শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাতে লাগলো। জানো সাজ্জাদ, ভাবছি কোথা থেকে আরম্ভ করব। ব্যাপারটা বেশ জটিল। নাসির মোল্লা এখন বুড়ো হয়ে এসেছে বলতে পারো, তাই ভয় পাচ্ছে। তবে শুরু করতে হয়। সৌদামিনী মালো নবীগঞ্জের অধিবাসিনী। নবীগঞ্জে যে ব্যাপটিস্ট মিশন আছে তারই কাছাকাছি। তুমি ওই অঞ্চলে কতদিন সার্কেল অফিসার ছিলে, জায়গাটা তো চেনোই। অবশ্যই। তখন ওখানে মিশনের পাদ্রী ছিল ফাদার জনসন। লোকটা ভালোই। এদের আবার ভালো মন্দ কি, ব্রিটিশ রাজত্বের ভিত পাকা করতে এদের এখানে সেখানে ছড়িয়ে দেওয়া হতো, যেন দরকার মতো আউটপোস্টের কাজ করতে পারে। গরিব দেশে এখানে ওখানে দু চারটে দাতব্য ডিসপেন্সারি কি এক আধটা স্কুল চালায়, লোকেরা ভাবে আহা কি সব দয়ার প্রাণ। ব্রিটিশরা ভালোই জানতো, দ্য নিয়ারেস্ট ওয়ে টু পুয়ার ম্যানস হার্ট ইজ ডাউন দেয়ার থ্রোট। ইংরেজেরই প্রবাদ। ওরা এইভাবে কিছু কিছু খ্রিস্টানও বানায়। তারা তো ইংরেজের খয়ের খা বনে যেত। বলতে পারো ইংরেজ বাহাদুর এমন ভাবে কিছু দেশি বাচ্চা তৈরি করতো, নদিয়ার কাছে তো কত মুসলমানকে ওরা এইভাবে খ্রিস্টান করে ফেলে। পড়নি নজরুলের মৃত্যু ক্ষুধা? আসলে এরা কেউ যীশু খ্রিস্টের ভৃত্য নয়, এরা ব্রিটিশ সাম্রাজ্যের ভৃত্য। হ্যাঁ, কোথা থেকে কোথায় এসে পড়লাম। একটু ধৈর্য ধরো। বৃদ্ধকালে তাল রাখা দায়। কথায় কথায় অনেক দূর চলে গেছে। হ্যাঁ, সৌদামিনীর স্বামী জগদীশ মালা ছিল পেশা আর্দালি, কিন্তু বেজায় তো করলো। প্রভুর মন জুগিয়ে চলা শিল্প সে বেশ রপ্ত করেছিল। যে কোনো অফিসারকেই খুশি করার পন্থা আবিষ্কারে দক্ষ জগদীশ মালো। ফলে কলা মূলো ভালোই পেত, বকশিসে মোটা পেট। এমন আর্দালি তুমি দুটি খুঁজে বের করতে পারবে না। আমি অবশ্য তাকে দেখিনি। আমারও শোনা কথা, সস্তার বাজার। পুরা বেতন বাঁচলো, তার উপর উপরই ইনকাম। আর সে তো মিশরের সম্রাট হতে চায়নি, চেয়েছিল গ্রামে দু চার বিঘে জমি জিরে একটু অনটন মুক্ত দিন যাপন। 15-20 বছরের চাকরিতে জগদীশ তা পুষিয়ে নিলেন। কিন্তু বেচারার একটা বেশ দুঃখ ছিল, ছেলেপুলে নেই। সৌদামিনীর স্বামী স্থির করলে আর একটা বিয়েই যুক্তিযুক্ত, অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশ তো গুম করে দেওয়া চলে না। কিন্তু বেচারা বর সাজার অবসর পায়নি, হঠাৎ মরে গেল। অথচ বিয়ের কথাবার্তা ঠিক, তার মৃত্যুটা আজও রহস্য রয়ে গেছে। কুলোকেরা রটিয়ে দিলে সৌদামিনী তাকে বিষ খাইয়েছে। বংশ রক্ষা হোক, কিন্তু অপরের সন্তানে নয়। সৌদামিনী ভিতরে ভিতরে হয়তো এমন একটা দুর্জয় পণ করে বসেছিল, এসব খোদাকেই মালুম। এসব ক্ষেত্রে কোনো মেয়ে কি করে বোঝা দায়। কিন্তু তুমি বলছো স্বামীকে হত্যা করবে, তা অনুমান মুশকিল। মুশকিল কিছুই নয়।
এমন হতে তো পারে, আমিও বলছি গুজবের কথা, কারণ এসব নিয়ে আর কোনো তদারক হয়নি। তখন সৌদামিনীর বয়স 40 পার, জগদীশ 50-এর সামান্য এদিক কি ওদিক, হয়তো যৌবনের খাই নেই। তবু সতীন বা সতীনের ছেলে আসবে তা সৌদামিনীর মনের সঙ্গে মেলাতে পারেনি। অতএব দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল আচ্ছা। আমিও বলছি অনুমানের কথা। যাক, ওপার চুকলো। সৌদামিনী তখন একা, কিন্তু সেও হুঁশিয়ার মেয়ে, আর রবদব ছিল জোর। তখনও দেহ আছে, তার উপর সম্পত্তি। গ্রামে দু চারজন ছুচোর মতো হয়তো হুহুক শব্দে ঘুরঘুর করছিল, কিন্তু সৌদামিনী গোপনে জগদীশেরই বউ হয়ে থাকলো। অপবাদ কেউ দিতে পারবে না। অবশ্যই জগদীশ একটা কাজ করে যেতে পারতো, কোনো আত্মীয়ের নামে সম্পত্তি লিখে পড়ে সৌদামিনীকে জীবন সত্ত্বের অধিকারিণী করে দিতে পারতো। কিন্তু তা হওয়ার জো ছিল না। এক নিকট আত্মীয় ছিল জ্যাঠতুতো দাদা, সে স্বদেশী করত, জগদীশ সরকারের পেয়ারের লোক। অন্যদিকে স্বদেশী বাবু, সাপে নেউলে আর কি বন্ধুত্ব হবে? এসব কথা তোমাকে শোনাচ্ছি, তাহলে সব বুঝতে পারবে। জগদীশ তো মরলো, কিন্তু জের কাটলো না। বিধবার সম্পত্তির দিকে ওই আত্মীয়ের লোভ সহজে কি মেটে? অবশিষ্ট 8-10 বছর এইভাবে কেটে গেছে। স্বদেশী বাবুর নাম মনোরঞ্জন মালো। তার বয়স হয়ে গিয়েছিল, ছেলেপুলে আছে। জেল টেল খেটে গ্রামে ফিরে সে নামে স্বদেশী বাবু রইল। সাদা টুপিটা পকেটে গুজে অথবা দরকার হলে মাথায় দিয়ে সেও মন দিলে সংসার গোছাতে। গ্রাম্য দলাদলির মধ্যে মাথা গলান এবং মত্ত তার 2-4 পয়সার দালালি বা টন্নিগিরি কমিশনে একটা আয়ের পথ তো খোলা যায়। এক কথায় স্বদেশী বাবুর শুভ্রতা টুপির মধ্যেই নিবিদ্ধ রইল। পাশাপাশি বাড়ি, সুতরাং বিধবা বৌদির দিকে নজর পড়া স্বাভাবিক। ভুল বললাম, বৌদি নয়, সম্পত্তির দিকে। কিন্তু সৌদামিনীর শরীর গৌর আর মুখ সুন্দর হলেও কঠোর হওয়ার মতো যথেষ্ট তেজ ছিল। অবরে সবরে এই মানুষ আবার হীরার চেয়েও শক্ত হতে পারে, যত বাগড়া তো সেইখানে। নচেত মনোরঞ্জন মালো কবে দুর্গ ফতে করে ফেলতো। মনোরঞ্জন মালো প্রথম প্রথম কতগুলো স্ট্র্যাটেজি পায় তারা কষে নিলে। একদিন হয়তো সকালে দেখা গেল সৌদামিনীর কলা বাগান থেকে কয়েক কাঁদি পাকা ফল গায়েব, কিছু চারা গাছ মারানো। কিন্তু বিধবা পাড়াপড়শিদের খুব মিষ্ট ভাষায় ব্যাপারটা জানিয়ে এলো, আর কিছু না। তারপর মাঝে মাঝে রাত্রে সে বন্দুক ছুড়তো। কমিশনার সাহেব জগদীশকে নিজের বন্দুক দিয়েছিলেন বকশিস রূপে। অস্ত্রখানা তখনও সৌদামিনীর কাছে আছে। তাছাড়া তার তাক আশ্চর্য, বাড়ির উঠানে চিল ঢুকতে সাহস পায় না। মনোরঞ্জন ফেল মারলে। বৌদির চেহারা সুন্দর, কিন্তু তেজ তেমনই অপর্যাপ্ত। অবশ্যই সৌদামিনীর হাতে কয়েকটা লোক ছিল, তার জমিনের চাষি কয়েকজন। তারা বলতো মায়ের অন্নে প্রতিপালিত। মার তো অপমান হতে দিতে পারিনি। স্বদেশী বাবুর সেও একটা ভয়, ছোট লোকগুলো কখন কি যে করে বসে বলা যায় না। আর সৌদামিনীর অন্তর ছিল, বিপদে আপদে সে বহু মানুষকেও সাহায্য করত। বেড়ার মধ্যে গেরস্তের মুরগি দেখলে জিভে জল সরা শেয়াল যেমন ঘন ঘন তাকায় আর লোভের চোটে ছটফট করে, মনোরঞ্জন মালো সেই রকম অবস্থায় নতুন পায়তারা ভাসতে লাগলো। কি করা যায়, কি করা যায়। অবশ্যই সময়ও এদিকে গড়িয়ে যাচ্ছে, তা মনে রেখো। বছর যাচ্ছে, বছর আসছে। সৌদামিনীর চুল ক্রমশ সাদা, দেহে পৌরত্বের রেখা, কিন্তু আদাউতে ঠিক চলছে। সৌদামিনী বনাম স্বদেশী বাবু। ঠিক এই পর্যায়ে দেখা দিল ব্রাদার জন। সে তো পরকালের চেয়ে ইহকালের খবর ঢের বেশি রাখে। তারপর মিশনের অবস্থা ভালো নয়। ইউরোপে মহাযুদ্ধ বেঁধেছিল, ফলে ডোনাররা আর খাত মতো চাঁদা পাঠায় না বা হার দিয়েছে কমিয়ে। সুতরাং আয় বৃদ্ধির উপায় একটা করতেই হয়। ব্রাদার জন এলাকার খবর জানতো। মনোরঞ্জনের সঙ্গে তার বিলক্ষণ পরিচয় ছিল, কারণ বাবু এলাকার সবচেয়ে ভালো ইংরেজি কইয়ে বলিয়ে ভাষা মারফত একটা অদৃশ্য যোগসূত্র গড়ে ওঠে। অবশ্যই তখন পাদ্রির ভূমিকা তত প্রকট হয়নি, আর বাবুর সঙ্গে কি কথাবার্তা হতো তা খোদাকেই মালুম। কিন্তু সৌদামিনী সকলের মুখে ছাই দিয়ে বসলো। ব্যাপারটা বলছি,
সৌদামিনী মাঝে মাঝে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যায়। আর 10-20 মাইল দূরে দূরে তার মাতৃকুলের কিছু ভাই বোন কুটুম আছে। এক জায়গায় থেকে থেকে মানুষের প্রাণ তো হাঁপিয়ে ওঠে। সৌদামিনী বছরে এমন দু একবার দম ফেলতে বেরোতো। তখন ঘর পাহারা দিত তার চাষি ও কামিনেরা। সৌদামিনী এই ব্যাপারে নিশ্চিন্ত ছিল, কারণ ওরা রক্ষণাবেক্ষণের ভার নিলে আর কোনো আশঙ্কা থাকে না। কিন্তু এবার সে শুধু বেরিয়ে এলো না, সঙ্গে নিয়ে এলো একটা বছর দুয়েকের শিশু। এক আত্মীয়ের কাছ থেকে আনা পোষ্যপুত্র রাখবে সৌদামিনী। পোষ্যপুত্র! সম্পত্তির দিকে যারা চোখ রাখছিল তারা এবার আকাশের দিকে চোখ তুললে। সম্পত্তির নতুন মালিক জুটে গেছে। আর শুধু মালিক নয়, চিরস্থায়ী উত্তরাধিকারী। সৌদামিনী তাকে মানুষ করে তুলতে নিজের সামান্যতম আরাম পর্যন্ত বিলিয়ে দিলে। এবার সৌদামিনী জননী, যেন সদ্য আতুর ঘর ছাড়া। 24 প্রহর চোখে চোখে রাখতে লাগলো ছেলেটাকে। নাম রাখলে হরিদাস। হরিদাস বেড়ে উঠতে লাগলো। চেহারাটা ফর্সা, বেশ খাড়া নাক, আর চোখ দুটো ঝিলিকে ঠাসা। সৌদামিনী হরিদাসের মধ্যে জীবনের সমস্ত পূর্ণতার একটা প্রতীক খুঁজে পেলে যেন। বেশি বাইরে যেতে দিত না তাকে, কারণ পাড়াপড়শির চক্ষু শুল। ওর জন্য আলাদা একটা শিক্ষকই রেখে দিল বাড়ি এসে পড়িয়ে যাওয়ার জন্য। আরো 5-6 বছর এভাবেই কেটে গেল। সৌদামিনীর অবিশ্বাস্য চুল পেকে গেছে, চেহারা নিষ্প্রভ, কিন্তু তার মুখাবয়বে একটা পরিতৃপ্তির আভা ছিল। সেই মুখের দিকে তাকালে তোমার চোখ খুঁজে পাবে স্নিগ্ধতা, দয়া সংযত এক রকমের তাপহর স্পর্শ। অবশ্যই মনোরঞ্জন বসে নেই, তারও বয়স বাড়ছে, আর তৎসঙ্গে সংসার, অর্থাৎ সর্ব রকমের বোঝা। সম্পত্তির দিকে চাইলে এখন চোখ পুড়ে যায়। নতুন শরিক এসে জুটেছে। হরিদাসের বয়স 12। একটা মেয়ে মানুষের কাছে হেরে যাবে মনোরঞ্জন মালো? একটা কিছু করতে হয়। ব্রাদার জনের মিশন চলছে না ঠিক মতো। রুজি রোজগার প্রয়োজন। একদিন ওদিকে গেলে কিছু একটা যুক্তি করা যায়। মনোরঞ্জন মনে মনে এসব লঙ্কা ভাগ করছিল নিশ্চয়। আজ করতে পারো সাজ্জাদ? হ্যাঁ, জ্ঞাতি শত্রু বড় শত্রু। মনোরঞ্জন মালো এবার একটা বোম ফাটালেন। স্বদেশী আমলে সন্ত্রাসবাদীদের সঙ্গে থেকেও যা সে করতে সাহস পায়নি, সে গ্রামময় প্রচার করে দিল সৌদামিনীর পোষ্যপুত্র জাতের নমশূদ্র নয়, ব্রাহ্মণ। ব্যাপারটা তলিয়ে দেখো, কি ভয়ানক স্বাস্থ্যবিরুদ্ধ পাপকর্ম। ব্রাহ্মণের জাত মেরেছে এক শূদ্রানী। রাম রাম। মনোরঞ্জন এই ঢিলে পাখিকে কাত করে ছাড়লে। আগে শত্রুতা বা ঈর্ষা যা বলো ছিল ব্যক্তিগত, এবার তা সমাজগত ব্যাপার হয়ে দাঁড়ালো। গ্রামে 2-4 ঘর ব্রাহ্মণ কায়েত মাইশ্য ছিল, তারা দাঁতে আঙুল কাটলে। ছি ছি, এমন কথা কে কোনোদিন শুনেছে? যাদের বয়স বেশি তারা মন্তব্য করলো, কলিকাল। সৌদামিনীকে গ্রাম্য সমাজের কাঠগড়ায় দাঁড়াতে হলো। সে বেশ জোর দিয়ে হলপ করে বললে, হরিদাস শূদ্র, তার দূর সম্পর্কীয় এক গরিব আত্মীয়ের ছেলে। পরিস্থিতি আপাতত এখানে চুকলো। কিন্তু সৌদামিনীর বিরুদ্ধে তো মনোরঞ্জন একা নয়, আরো ধর্মপুত্র যুধিষ্ঠির আছে। সুতরাং গ্রামের অচল নিষ্কর্মা প্রহর তারা সহজে যেতে দিল না। খোঁজ নিয়েই দেখা যাক। যদিও 20 মাইল দূরে কিছু রাহা খরচ যাবে, যাক। আহা, ভগবান যাকে ডাক দেয় সে তো হেঁটে হেঁটে বারাণসী চলে যায় তীর্থ করতে। এই 10 ক্রোশ পথ তারা সামাল দিতে পারবে না। বোঝা গেল ওদের সেবার ভগবান ডাক দিয়েছিল। একজন দেব উৎসর্গিত প্রাণ বারোয়ারি রাহা খরচে সৌদামিনীর সেই আত্মীয় বাড়ি থেকে খোঁজ নিয়ে ফিরল। বাজি মাতা মজকুর ব্যক্তির কোনো ছেলেই নেই, সব মেয়ে। সৌদামিনী ঝুট বলেছে, মিথ্যাবাদিনী। সমস্ত গ্রাম তোলপাড়। ধর্মের কল বাতাসে নড়ছিল। সেটা যুধিষ্ঠিরের দল থামাতে চায়, তো নচেত কল তো ভেঙে যেতে পারে। সৌদামিনী এবার তো বেশ রোয়াবের সঙ্গে জবাব দিলে, কিন্তু কেউ তা বিশ্বাস করলে না। সমস্ত গ্রাম তার বিরুদ্ধে, আর জুলুম শুরু হলো। তার ছাগল মাঠ থেকে আর ফিরল না। দুধেল দুটো গাই হারিয়ে গেল। এমন ছোট ছোট নিত্য নির্যাতন। একদিন ব্রাদার জন এই সময়ে গ্রামে এলো। ইহকালের খবর সে পরকালের চেয়ে কম রাখে না। আগেই বলেছি,
ব্রাদার জন সব শুনে গ্রামবাসীদের মিটিয়ে ফেলতে বলল ব্যাপারটা। সৌদামিনীর সামনে একটা ছেলে মানুষ করছে, মানুষ সে শূদ্র আছে না কায়স্থ আছে, গড এসব দেখিতে বারণ করিয়াছে। এই জাতীয় নানা বাণী ছাড়লে। সৌদামিনী কাঁদতে কাঁদতে ব্রাদার জনকে উকিল পাকড়ালে একটা মিটমাটের জন্য। মনোরঞ্জন মালোর সঙ্গেও একপাশে চুপি চুপি কি কথা হলো তা ব্রাদার জনের গডই জানে। বিষয় নিষ্পত্তি প্রয়োজন, কিন্তু মনোরঞ্জন মালো তো সম্পত্তি নিষ্পত্তি চায়। ব্রাদার জন বললে, দুদিন সবুর করো, আমি ফয়সলা করিয়ে দেব। আর মনে রেখো সৌদামিনী এখন কোণঠাসা, 1 সপ্তাহে তার চুল শন হয়ে গেছে। আগে তো বুড়ি মনে হতো না, এখন তো শ্মশান যাত্রী সামিল ধরে নিতে পারো। বুড়ি সেই অবস্থায় ওকে যারা দেখেছিল তাদের কাছে শুনেছি হরিদাস আর বাড়ির বাইরে যেত না। যেতে চাইলে সৌদামিনী কেঁদে কেটে বাধা দিত। চতুর্দিকে ঘোলাটে আবহাওয়া। ব্রাদার জন এই গ্রামে আসে কিন্তু সৌদামিনীর সঙ্গে দেখা করে না। শেষে কয়েকজন মরিয়া ধর্মপুত্র তো একদিন সৌদামিনীর বাড়ি হামলা করে বসলো, কিন্তু শান্ত প্রকৃতির বুড়ো মানুষ এই ঈশ্বর প্রাণ ব্যক্তিদের থামালো। সৌদামিনী বাপের বেটি, বাঘের দুধ খেয়েও বোধ হয় মানুষ। বেরিয়ে এলো একদম নিরস্ত। যদিও বাড়িতে বন্দুক আছে। ক্ষিপ্ত জান্তার সামনে এসে এবার বোমা ফাটালো। বোমাও বোধহয় এত শব্দ তুলতে পারতো না। সৌদামিনী চোখ থেকে শিবের মতো আগুন ছড়িয়ে বললে, কি বললে শোনো। তার কথাটাই মুখোশবাণী পেশ করতে হয়। সৌদামিনীর ওপর তখন যেন কিছু ভর করেছিল। শোন আভাগীর বেটারা, ধর্মপুত্র যুধিষ্ঠিরের দল, আমার হরিদাস শূদ্রও নয় ব্রাহ্মণও নয়। শোন, কি তোরা তো জানিস আমি বছরে একবার দুবার আত্মীয় বাড়ি যাই। তখন 50-এর দুর্ভিক্ষ, একদম পুরো কোটাল, গায়ে গায়ে 1000-2000 লোক মরছে হপ্তায়। আমি ফিরছিলাম হরিশচক থেকে। আলোকডাঙ্গার কাছাকাছি আসতে বেহারাদের তেষ্টা লাগলো। একটা আম গাছের তলায় পালকি রেখে ওরা গেল খেতে। পুকুর আছে বিঘে 2 জমি দূরে। আমার সামনে আবার একটা ধান ক্ষেত, ধান পেকে গেছে। আর 15 দিন বাঁচলে কত লোক বেঁচে যেত নিজের ক্ষেতের চাল খেয়ে। কিন্তু তার হলো কই। হঠাৎ শুনলাম ধান ক্ষেত থেকে শিশুর কান্না আসছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম। দেখলাম একটা লোক জমিন আঁকড়ে মরে পড়ে আছে, মুখে দাড়ি। তার পাশে একটা মরা মেয়ে। তার পাশে একটা ছেলে বসে মরা মায়ের বুকে মাথা রেখে কাঁদছে। থেকে থেকে আবার উঠে বসছে, কিন্তু সেও চিচি করছে, ধুকছে। ছেলেটার পানে চাইতে আমার দিকে হাত বাড়ালো। চোখের চাউনি কি করুন। আমিও অজানিতে হাত বাড়িয়ে দিলাম। বছর তিনেকের ছেলে, কিন্তু অনাহারে অনাহারে 1.5 বছরের বেশি দেখায় না। কোলে তুলে নিলাম, নিয়ে এলাম, পালকির ভেতরে লুকিয়ে রাখলাম। আফিম খাই, সঙ্গে দুধ ছিল। দুধ দিতে ছেলেটা ঘুমিয়ে পড়লো। বেহারারা টের পেল না। এক আত্মীয়ের কাছে 3 মাসের জন্য রেখে এলাম 10 টাকা দিয়ে। ভালো খাওয়া দাওয়ায় ছেলেটা বেশ তাজা হয়ে উঠলো। তারপর নিয়ে এলাম। ওর আসল বাবা সেই মুসলমানি চাষি, আমার হরিদাস মুসলমান। সে বাজ পড়লো উপস্থিত জনতার উপর। রেশ কাটলো কয়েক মুহূর্ত পর। কিন্তু সৌদামিনীকে কেউ একটা উচ্চবাচ্য করতে সাহস পেল না। তামাশা দেখতে 2-4 জন মুসলমান পর্যন্ত জুটেছিল। এখন ব্যাপার আরো গন্ডগোলে গড়াতে পারে, তাই ধর্মপুত্ররা যে যার মানে মানে বাড়ি ফিরলো। বুঝলো আর গোলমাল বিধেয় নয়, ব্যাপার আরো থিতিয়ে দেখা যাবে। মনোরঞ্জন অন্তত তাই ভেবেছিল, তাই ভেগেছিল। সেই রাত্রে হরিদাস বাড়ি ছেড়ে পালিয়ে গেল। সৌদামিনী ব্রাদার জনকে ডাকিয়ে আনলে 1 সপ্তাহ অপেক্ষার পর। সে খ্রিস্টান হবে। ব্রাদার জন প্রথমে বারণ করলে, উপদেশ দিলে, ধর্মত্যাগ ভালো নয়। শোনা কথা বলছি, ধরে নাও তা হতেও পারে। নৌকা ঠেলে দিয়ে বিআইকে আজ থাকলে হতো বলার মতো। সৌদামিনী খ্রিস্টান হয়ে গেল। 3-4 দিনের মধ্যে তার সমস্ত সম্পত্তি মিশনের নামে লিখে পড়ে দিলে পর্যন্ত। নিজে উঠে গেল মিশনের বাড়িতে। ব্রাদার জন সম্পত্তি দেখার জন্য নতুন লোক নিয়োগ করলে। সৌদামিনী 1 মাসের মধ্যে পাগল হয়ে গেল। বদলি হওয়ার আগে এক সিস্টারের মুখে শুনেছিলাম সৌদামিনী কাঁদতো আর চিৎকার দিত, আমাকে ছেড়ে পালিয়ে গেলে, হে যিশু, ও হরি, হে আল্লাহ, আমার জবন হরিদাসকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে।
আজই জানতে পারলাম এতদিনে হতভাগিনীর হাড় জড়িয়েছে। শব্দার্থ ও টিকা। গেরো, বন্ধন, বাঁধন। টন্নি, অ্যাটর্নি, আম্মোক্তার। মোগলের সাথে খানা খেতে হয়, বাধ্য হয়ে নতি স্বীকার করতে হয়, পরিস্থিতির চাপে ইচ্ছার বিরুদ্ধে সম্মতি দিতে হয়। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, প্রবাদটির অনুসরণে রচিত বাক্যবন্ধ। অকুস্থল, ঘটনাস্থল। উৎকর্ণ, কান খাড়া করে আছে এমন। বিডিং, নিলামে দাম হাঁকা। হাইয়েস্ট বিডার, সবচেয়ে বেশি দাম হাঁকিয়ে। জনান্তিকে সংগোপনে, জনগণের আড়ালে। গুজগুজনি, গুঞ্জন। নাদারাত, বিহীন, শূন্য, অভাব, নাই। সারমান, গির্জার বেদি থেকে প্রদত্ত ধর্মীয় বা নৈতিক অভিবাসন। শির, পুরোদস্তুর, নির্ভেজাল। হিপোক্রেসি, কথায় এক কাজে আর এক, ভণ্ডামি। মোনাফেকি, লঙ্গরখানা, বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান, অন্নসত্র। বয়ান, বিবরণ, বর্ণনা। ব্যাপটিস্ট মিশন, খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের প্রচার ও দীক্ষা কেন্দ্র। ব্যাপটিস্ট মিশন। সার্কেল অফিসার, কার্যক্রম পরিমণ্ডলের কর্মকর্তা। সার্কেল অফিসার। খাই, কামনা বাসনা উচ্চাভিলাষ চাহিদা। রবদব, জাকজমক। অবরে সবরে, সময়ে অসময়ে। পথে, জয়। স্ট্র্যাটেজি, লক্ষ্য ও সাফল্য অর্জনের কৌশল বা নীতি, স্ট্র্যাটেজি। ব্ল্যাক মার্কেট, কালোবাজারি, অবৈধ ব্যবসায়, ব্ল্যাক মার্কেট। আদাউতি, শত্রুতা, বিদ্বেষ। ডোনার, দাতা, ডোনর। মালুম, অনুভূত, বোধগম্য, আগত। কামিন, নারী শ্রমিক। তাপহর, উত্তাপ দূর করে এমন। মাহিষ্য, কৈবর্ত জাতি। ধর্মপুত্র যুধিষ্ঠির, ব্যঙ্গ অর্থে সত্যবাদিতার ভানকারী, অতিশয় মিথ্যাবাদী বা রটনাকারী। বারোয়ারি, রাহা খরচে, সবার কাছ থেকে চাঁদা তুলে সংগৃহীত পথ খরচে। মজকুর, পূর্ব বর্ণিত। রোয়াব, সম্ভ্রম। কায়েত, কায়স্থ। জান্তা, জোর করে ক্ষমতা দখলকারী সামরিক চক্র, এখানে আক্রমণকারী। মুখ জবানি, মুখের ভাষায়। কোটাল, অমাবস্যা বা পূর্ণিমায় সমুদ্র বা নদীতে জলস্ফীতি, ভরা জোয়ার, এখানে সবচেয়ে মারাত্মক অবস্থা বোঝাতে ব্যবহৃত। পাঠ পরিচিতি। সৌদামিনী মালো গল্পটি শওকত ওসমানের নির্বাচিত গল্প 1984 থেকে সংকলিত হয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ত মানবাত্মার যে অবমাননা চলছে তারই একটি দিক ফুটে উঠেছে শওকত ওসমানের সৌদামিনী মালো গল্পে। অর্থ, সম্পদ, লালসা যে মানুষকে কিভাবে অন্যায় ও দুষ্কর্মের পথে চালিত করে, হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে তাড়িত করে, এমনকি সাধারণ মানুষের ধর্মবোধকে প্ররোচিত করে মানবতার বিরুদ্ধে, তারই অন্যতম রূপচিত্র ফুটে উঠেছে এই গল্পের কাহিনীতে। বর্ণভিত্তিক হিন্দু সমাজের অন্তজ শ্রেণী, মালো সম্প্রদায়ের নিঃসন্তান বিধবা সৌদামিনী স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ধানি জমি, বসত বাড়ি, পুকুর, ফলের বাগান সহ কয়েক একর সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তির ওপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেবর মনোরঞ্জনের। মনোরঞ্জন ছলে বলে কৌশলে সম্পত্তি নিজের হস্তগত করার চেষ্টা করলেও দৃঢ়চিত্ত সৌদামিনীর সাহস ও লোকপ্রীতির কারণে ব্যর্থ হয়। কিন্তু সন্তানহীনা পৌরা সৌদামিনী তার মাতৃহৃদয়ের সুপ্ত আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করার জন্য দূর কোনো দেশ থেকে যখন একটি শিশুকে এনে সন্তানবৎ পালন করতে থাকে, তখন মনোরঞ্জন নমশূদ্রর ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে এই মিথ্যা বক্তব্য প্রচার করে বর্ণ বিভক্ত হিন্দু সমাজের ধর্মানুভূতির ধোঁয়া তুলে সৌদামিনীকে সমাজচ্যুত করার উদ্যোগ নেয়। সমাজপতিদের চাপে পড়ে শেষ পর্যন্ত সৌদামিনী তার পালিত পুত্র যে মুসলমানের ঔরস জাত এ সত্য প্রকাশ করতে এবং স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে বাধ্য হয়। কিন্তু সৌদামিনীর জীবনে গভীর ট্র্যাজেডি নেমে আসে যখন তার পালিত পুত্র হরিদাস জানতে পারে যে সৌদামিনী তার মা নয়, আর একথা জেনেই সে নিরুদ্দেশ হয়। অচিরেই সৌদামিনীর মস্তিষ্ক বিকৃতি ঘটে। মানুষের লোভ ও ধর্মান্ধতায় যুপকাষ্ঠে সৌদামিনীর মাতৃ হৃদয় বলিপ্রাপ্ত হলেও তার মাতৃ হৃদয়ের হাহাকারের মধ্যেও ধ্বনিত হতে থাকে মানবতার জয়গান।
তার মাতৃত্বের কাছে ধর্ম, অর্থ, অপর সকলের পরাভব ঘটে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।